স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। পাঠ শুরু হয়েছে উপন্যাসের অধ্যায় থেকে অমিয়ভূষণ মজুমদার রচিত নির্বাস। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব নির্বাস উপন্যাস থেকে অধ্যায় ৩। আশা করিনি, কিন্তু আশ্চর্য হলো না বিমি। যখন সৌদামণি দু একদিন পরই এক দুপুরে এসে ডাকল তাকে। বাবু বাড়িতে? না, স্কুলে। বসি তাইলে। নিশ্চয় বসো। নিছক বেড়ানো, নিছক খানিকটা গল্পগাছা করা, তারও প্রয়োজন আছে। বুকের ভার বলো কিংবা একঘেয়েমি খানিকটা কেটে যায় তাতে। আর 4 হাত পাশে, 6 হাত লম্বা আর 4.5 হাত খাড়া তাঁবুতে যে বাস করে, অন্তত কখনো কখনো যদি তার বুকে সে কোনো বোঝা অনুভব করে, তাহলে অন্যায় হয় না। কিন্তু সৌদামণি যেন কোনো নির্দিষ্ট বিষয়েই আলাপ করতে এসেছে, আর সূচনাটা কি করবে তাই ভাবছে। বলল, মা ঠাকুরুন, আপনিও কি যাবা? কোথায়? দণ্ডকান্য, যেখানে আমাদের সকলকেই যেতে হবে। না সৌদামণি, আমি যাব না, কোমল করে বলল বিমলা। সৌদামণি ভাবল বসে বসে তার মুখখানি বিবর্ণ থেকে বিবর্ণতর হলো। তারপর তার দীর্ঘশ্বাস পড়ল। তা করে বিবর্ণতাকে যেন খানিকটা কাটিয়ে উঠল। সে সমস্যাটার অন্যদিকে গেল। গেলি কি খারাপ? গেলি কি ভালো? আমি তো ঠিক জানি না। আমিও বুঝছি না। মাসি কয় এ ক্যাম্প উঠাই দিবে দিওক, শিয়ালদায় যায় বসবা। তাই এখান থেকে যদি উঠাই দিবে, শিয়ালদায় বসতে দিবে কেন? তা না দিতেও পারে। তাইলে এ প্রশ্নের কি উত্তর আছে? মালতীকে জিজ্ঞাসা করো, সে বলবে খারাপ। খারাপ, বেহদ্দ খারাপ। খড় দূষণ। এমন 2-1 আছে যারা বলবে রামায়ণও পড়নি। এমন দেশ কি আর কোথাও আছে? অযোধ্যা থেকে রামচন্দ্র এখানেই গিয়েছিলেন, আর এই দুটির একটাও উত্তর নয়। ব্যাপারটা যে সহজ নয় তা স্বীকার করাই ভালো। হলুদমোহন ক্যাম্পে যে মানুষগুলি একটা পচনশীলতার আবহাওয়ায় অনিবার্য ক্ষয়ের দিকে অগ্রসর হচ্ছে, তাদের দেখলে মনে হয় একমাত্র প্রতিকারই হচ্ছে এদের অন্য কোথাও স্থাপন করা। অন্য কোথাও? কোথায় সে দেশ? বিষয়টিকে জটিল করা এদের একটা স্বভাবগত প্রবণতা। প্রবণতা কথাটাকেই ব্যবহার করতে হয়, কারণ তাদের এই মনোভাবটিকে যে যুক্তি দিয়ে সমর্থন করা যায়, সহজে তা চোখে পড়ে না। অথচ এত প্রবল সে মনোভাব যে তাকেই তাদের অন্য অনেক চিন্তার ও অনুভবের উপরে ছাপ ফেলতে দেখা যায়। কোনো কোনো দেশে নাকি এমন এক সম্প্রদায় আছে যারা জন্ম থেকে মৃত্যু বংশ পরম্পরায় নৌকায় বাস করে। তা করার ফলে অন্য অনেক লোকের চাইতে অনেক অসুবিধা ভোগ করে থাকে, কিন্তু সেই অসুবিধাগুলি যেন তাদের জীবনের পক্ষে অপরিহার্য। হলুদমোহন ক্যাম্পে এমন অনেক লোক আছে যাদের একটা টান আছে সেই দেশের উপরে। পদ্মা আর মহাশিরা। পদ্মার কাছে জীবিকা নির্বাহের উপায় বাঁধা আছে। সবাই এমন কিছু জেলে নয়। পদ্মার পলি যাদের জমিকে উর্বর করবে, এমন কৃষকও নয় সবাই। পদ্মা কিছুই দেয় না, বরং মাঝে মাঝে অভিশাপের মতো এগিয়ে এসে আঘাত করে, আবার দূরেই সরে যায়। প্রাণ ভয় এপার ওপার করে আশ্রয় খোঁজে, তবু কাছাকাছি থাকবার চেষ্টা করে। আর শুধু কি পদ্মা? পদ্মা আর তার আত্মীয় স্বজন, শাখা নদী, উপনদী কিংবা উপনদীর শাখা। পদ্মাকে না পেলে তাদের তীরেই এতটুকু স্থান করে নেবার জন্য এরা আকুলি বিকুলি করছে। মা তাড়িয়ে দিয়েছে, তবু যেন মা কথাটিকে ভোলা সম্ভব নয়।
পদ্মা যে দেশে প্রবাহিতা সেটাই দেশ, তার বাইরে পৃথিবী আছে, দেশ নেই। কিন্তু এ তো শুধু বর্ণনাই। চাঁদ এবং পৃথিবীর সমুদ্রের মধ্যে কোনো যোগাযোগ চোখে পড়ে না, কিন্তু কি জোয়ারই না ফুলে ফুলে ওঠে। পদ্মার মানুষের শিরায় বয়ে যাওয়া রক্ত, তাও যেন পদ্মায় মিশতে চায়। তেমনি দুর্নিবার টান, কিছুটা যেন প্রবোধ দেওয়ার সুরেই বলল বিমলা। ওরা বলে, ভালোই হবে, আলাপটা এই বিষয়ে আর এগোলো না। বিমলাই অন্য কথার সূত্রপাত করল। তোমার মাসি আজ কোথায়? ছেলে নিয়ে ভিক্ষে করতে গেল। তুমি? গেলাম না। করলাম অসুখ, ভালো লাগে না। কেন? দু একটা পয়সাও তো আসে। কিন্তু টাকা পয়সা তো দরকারও। ছেলেটার কষ্ট হয়। ও আর তুমি ভাবো কেন? যার ছেলে সে যদি না ভাবে। তাও ভাবি, কিন্তু মন শক্ত করেই মনে হয় মা হবের জানি নাই বলেই অমন শক্ত হয় মন। কথাটা সে হঠাৎ বলে ফেলেছে, কিন্তু বিমলাকে যেন ভাবতে হলো, যেন সে গভীরতাকে অনুভব করার চেষ্টা করল। মরণচাঁদের বইয়ের ছেলেপুলে হবে না বলেই মনে হয়। সৌদামণি আবার কিছু বলার জন্যই যেন উসখুস করছে। সে বলল, পরশুদিন ছেলের পায়ে এক কাঁটা হিনে গেছিল, পা পাততে আজ কষ্ট হতেছে। কলাম, আজ নিয়ে যাও না, শুনল না। ওর ছেলে, তুমি বলেই বা কি করবে? তাও ঠিক, কিন্তু মা ঠাকুরুন, আমার একটা কথা মনে হয়, মাসির একার তো ছেলে না, আরেকটা লোকেরও। সেই আরেকটা লোককে মাসি ভালোবাসে নাই, তা বাসলি? হতেও পারে, নাও পারে। এই বলে বিমলা কথাটাকে এড়িয়ে গেল। সে বলল, তোমাদের ও পাড়ার খবর কি? হলুদমোহন ক্যাম্পে মোটামুটি দেখতে গেলে দুটো পাড়া আছে। ক্যাম্পের কর্তার ঘরের কাছাকাছি কতগুলি তাঁবু মিলে একটা ভদ্রলোকের পাড়া। হতাশা, নিঃস্বতা প্রভৃতির দিক দিয়ে ক্যাম্পের অন্যান্য অধিবাসীদের সঙ্গে তাদের ঐক্যই আছে। মানসিক কালিমাও অগভীর নয়, যদিও এদের পোশাক পরিচ্ছদ কিছুটা পরিচ্ছন্ন, কিন্তু কিছু পার্থক্যও আছে। চিঠিপত্র এ অংশে কিছু বেশি যাওয়া আশা করে। অবাক হওয়ার মতো ব্যাপার ঘটে যখন এদের কারোর নামে 5-10 টাকার মানি অর্ডার আসে কোনো বদান্য আত্মীয়ের কাছ থেকে। কখনো দু একটি ব্যাপার এরা ঘটিয়ে দেয় যাকে অর্থহীন না বলাই অযৌক্তিকতা। হলুদমোহন ক্যাম্পে একটা গ্রন্থাগার স্থাপিত হয়েছে, প্রায় 100টা বই আছে সেখানে। দৈনিক পত্রিকা রাখারও ব্যবস্থা আছে। গ্রন্থাগারটা আইনত সকলের জন্যই উন্মুক্ত, কিন্তু নিরক্ষর অংশ অবশ্যই গ্রন্থাগারের সুযোগ গ্রহণ করে না। তবে ঘরটাকে তারাও ব্যবহার করে। একবার কোথা থেকে ধর্মগুরু কিংবা কথক জাতীয় একজন এসেছিল, বক্তৃতার ব্যবস্থা হয়েছিল গ্রন্থাগারেই। তখন সেখানে অন্য পাড়াটির লোকেরাও অবশ্য গিয়েছিল। যেমন গ্রন্থাগার ক্যাম্পের চৌহদ্দির মধ্যে খেলাধুলোর জন্য তেমনি খানিকটা খালি জায়গাও পড়ে আছে। দু একটি ছেলে মেয়ে কখনো কখনো বিরস মুখে ঘুরে বেড়ায়, কিন্তু খেলার মতো কোনো আনন্দ সেখানে দেখা যায়নি, অন্তত যতদিন বিমলা সেখানে ছিল। কিন্তু আর এক ধরনের আনন্দের ব্যবস্থা একবার হয়েছিল। ক্যাম্পের কর্তা অজয়বাবু করেছিল প্রচার বিভাগের ছবিগুলি দেখানোর বন্দোবস্ত। অস্বীকার করে লাভ নেই, বিমলাও গিয়েছিল। পর্দার উপরে রাজস্থানের চাষিরা কি ফসল তুলছে, অলিম্পিকে ভারতীয় দলের খেলোয়াড়েরা কী রকম খেলছে তার ছবি যেমন ছিল, তেমন ছিল ভারতীয় আকাশবাহিনীর ছবি। আর অনেক চিত্রপটে সুসজ্জিত পুরুষের পাশে সানগ্লাস পরা লোহিত ওষ্ঠ বর নারীরা। স্বাধীন ভারতবর্ষের উন্নতির এই প্রচারগুলি ক্যাম্পের অধিবাসীদের কাছে কোনো সার্থকতার ইঙ্গিত বহন করেছিল কিনা সে কথা স্বতন্ত্র।
দর্শক হিসাবে তারা আনন্দই পাচ্ছিল। পিছনের সারিতে খান কয়েক বেঞ্চে ভদ্রপাড়ার বাসিন্দারা যেমন চত্বরে চট পেতে বসে, নিরক্ষর পাড়ার লোকেরাও তেমনি। অজয়বাবুকে দোষ দিয়ে লাভ নেই, কাজটাও তার কম নয়। বন্দি শিবিরের মতো শৃঙ্খলা নাই আনতে হলো। প্রায় 1000 লোক কাঁটাতারের ঘেরার মধ্যে, আর মানুষগুলি বেশিরভাগ ভাগ্যের সঙ্গে আপোষ করে নিলেও হঠাৎ কখনো কখনো অস্থির হয়েও ওঠে। পচনশীলতার যন্ত্রণা ভুলিয়ে দেওয়া না হোক, যন্ত্রণার প্রকাশকে সীমায়িত রাখাও একটা কর্তব্য ছিল তার। বিমি জিজ্ঞাসা করল, অজয়বাবুই তো এখন ক্যাম্পের কর্তা? হ্যাঁ, সেই আছে। সুরতবাবু আর তার স্ত্রী সতী, তারাও আছে। মোহিতবাবুর খবর কি? অসুখটা ভালো না। কেন, কি হলো তার? বউটা ভেগে গিয়েছে। বলো কি লতা? এই বলতে গিয়ে বিমলা চুপ করে গেল। এ কি সংবাদ? বউটার পালিয়ে যাবার ব্যাপার সৌদামণির কাছেও মুখরোচক নয়। সে বলল, শ্রীকান্তর কথা মনে আছে মা ঠাকুরন, তার একটা ছেলে হয়েছে। ক্যাম্পের এ পাড়া এবং ও পাড়ার আরও কিছু সংবাদ দিয়ে সৌদামণি যখন উঠি উঠি করছে, মালতী এলো। তার হাতে রেশনের ব্যাগ। চালের দাম আবার 40 ছুঁয়েছে। সৌদামণি বলল, মা ঠাকুরন আজ যাই, খবর পালে তিনিও আসবে। কে, মরণচাঁদ? বেশ তো, আসতে বলো। সৌদামণির পর মালতী, চলো বৌদি, চালটা নিয়ে আসি। সে কি, বসো, আজ বোধহয় আমার দিন নয় চাল আনার। তা নাই বা হলো, ডিউ তো হয়েছে। মালতীর সামনে কি করে বলা যায় যে সে কখনো চাল আনে না রেশনের দোকান থেকে? ভুবনবাবু আনতে দেয় না, সেটা তার মতো অবস্থায় কি মানায় বলা? সত্য হলেও মালতীকে খানিকটা যেন ছোট করে দেখা হবে। আর শুধু মালতীই তো একা নয়, এ পাড়ার অনেক বৌঝি। কি ভাবছ? মালতী তাড়া দিল। যেতেই হবে, চলো, এমনি তোমার সঙ্গে যাই। কার্ড, টাকা এসবই অন্য লোকের কাছে আছে। তাহলে মিছিমিছি। মালতী সিঁড়ি থেকে পথে নেমে দাঁড়ালো। যাব সত্যি, দাঁড়াও, তালা দেই। বিমি সত্যি বেরিয়ে পড়ল দরজায় তালা দিয়ে। রোদের ঝাঁঝ মাথায় নিয়ে ধুলো ওড়া পথে চলা কিছু নয়, তবু তাতে সময় কাটে। কি হয় নিজের পুরনো কথা রোমন্থন করে? তার চাইতে অনেক ভালো যে কোনো ব্যাপারে ব্যস্ত থাকা, তা সে যত সামান্যই হোক। সকলেরই তা উচিত। পল্লী থেকে বেরিয়ে উঁচু পথটায় উঠে সামান্য কিছু দূর যেতেই আলাপ করার একটা বিষয় পেয়ে গেল তারা। একটা বাড়ি, হঠাৎ নয়, বরং অনেক দিন ধরে গড়ে উঠেছে। খানিকটা কাজ হয়, আবার থেমে যায়, খানিকটা তোড়জোড়, খানিকটা তারপরে ঝিমিয়ে যাওয়া। এবার যেন শেষ হলো। মাঝারিদের ঠিক নিচের স্তরে অবস্থান করে এমন রেল কর্মচারীদের জন্য যেরকম বাসা তৈরি হয়, তেমনি যেন। তফাৎ বোধ হয় এই যে 2-1টা কাচের জানালা আছে, আর বাইরের দেওয়ালে রং লাগানো হচ্ছে। কিন্তু আরেকটু বৈশিষ্ট্য আছে যেন বাড়িটার। দলছাড়া বলে মনে হয়, শহরের শেষ বাড়ি। তারপরেই প্রান্তরটা শুরু হয়েছে, যার অধিকাংশ জুড়ে ক্যাম্প। এদিকে বাড়ি করার জন্য যারা জায়গা রেখেছে, তারা বাড়ি করছে না বলেই বোধ হয় এটাকে এখনো একা লাগছে। এমনি সব আলাপ করতে করতে তারা বাড়িটা পার হয়েও গেল। বাইরের দিকে ছোট একফালি জমি আছে, ফুল গাছ লাগানো যেতে পারত, তা লাগানো হয়নি। একটা তেজপাতা গাছ, কিন্তু বেশ সতেজ হয়ে বেড়ে উঠেছে। ফুলের চাইতে রান্নার উপকরণ, এ থেকে এ বাড়ির গৃহিণীর সংসারের উপরে ঝোঁকটা বোঝা যাচ্ছে। লোক এসেছে নাকি বাড়িতে? তা এসেছে তো।
একদিন বেড়াতে গেলে কেমন হয়? তা ভালোই হবে, কিন্তু বলল বিমি, ওরা যদি কিছু মনে করে, যদি মনে করে আমরা ছোঁয়াচে। মালতী এ ধরনের সূক্ষ্মতার ধার ধারে না। সে বলল, কি আর মনে করবে, মহিলা সমিতি সভ্য করার জন্য আমি ইতিমধ্যে আলাপ করে নিয়েছি, স্বামী স্ত্রী একটি ছেলে, কিচ্ছু মনে করেনি। বিমির লোভ হলো আলাপ করতে, কিন্তু সে ভাবল মালতী বলল বটে, কিন্তু আলাপ করার জন্যই আশা না ভেবে, যদি ওরা ভাবে কোনো উদ্দেশ্য নিয়ে সে গিয়েছে। বাড়িটার পরই খানিকটা পতিত জমি, ক্যাম্পের প্রান্তরের প্রবর্ধিত অংশ যেন, তারপর কিছুটা জঙ্গলে ঢাকা নিচু জমি, তারপরেই একটা টিনের তৈরি বড় গোদাম। পথের অন্য পারে মালতীদের পল্লী শেষ হতেই চাষের জমি, তারপরেই শহরের বস্তি অঞ্চল শুরু। বস্তির ভেতরে একটা সরু গলির মুখে ছগনলালের মডিফাইড রেশন শপ। দোকানদারটার কাছাকাছি একটা কল আছে পথের ধারে, কে খুলে রেখে গেছে, অকারণে জল পড়ছে। মালতী বলল, এখানে জল নষ্ট হয়, আর একটু গিয়ে আমাদের পল্লীতে কল বসালেই এদের নাকি জলের দম ফুরিয়ে যায়। লাইন বসাতে টাকাও তো লাগে। তা তো বলে না, উদ্বাস্তুদের অফিসে গেলে বলে টাকা নেই, তবে টাকা হয়তো দেওয়া যায়, কিন্তু জলওয়ালারা বলে অত দূরে পাইপ নিলে জলের জোর কমে যাবে। এত খবরও রাখো তুমি? ফিরবার পথে বিমি বলল, মালতী, ক্যাম্পের লোকদের নিয়ে তুমি শোভাযাত্রা করলে, ওদের সঙ্গে আলাপ হয়েছে? হলো, 2-4 জনকে আগেও চিনতাম। আগেও চিনতে? ওখানে যখন ছিলাম আমরা, তখনও ছিল এমন কয়েকজন, এখনও আছে ক্যাম্পে। ক্যাম্প থেকেই কি এই পল্লীতে? হ্যাঁ, 50-এ। সরকার থেকেই প্লট ভাগ করে করে আমাদের বাড়ি করার ব্যবস্থা করে দিয়েছিল। আমরা যখন ছিলাম তখন ক্যাম্পের কর্তা ছিল সুরেনবাবু, অজয়বাবু এসেছে পরে। ক্যাম্পের কথা আর তোমাকে কি বলবো, এ পল্লীতে বাস করেই তুমি কত কষ্ট পাচ্ছ। ক্যাম্প যে কি ব্যাপার, লাজ লজ্জা বলে কিছু থাকে না। বিবির মুখ যেন মালতীর কথা শুনেই বিবর্ণ হয়ে গেল। ও ভয়টা যে কেন তার যাচ্ছে না। ভয়, ভয় বললে যেন অনুভবটাকে গণ্ডিবদ্ধ করে দেওয়া হয়। এ কথা সত্য নয় যে মালতী জানলে ক্ষতি হবে যে বিমলাও একদিন ক্যাম্পে বাস করেছে, কিন্তু মালতী যেন কঙ্কাল সাজিয়ে রাখা সেই আলমারির দরজার কাছে গিয়ে পৌঁছাবে। মালতী বলল, মোহিতবাবু নামে এক ভদ্রলোক ছিল, সেদিন দেখলাম এখনো আছে। আমরা আসার 2-1 মাস আগে এসেছিল। 49 থেকে 59। ক বছর হয়? তা হলো। জানো বৌদি, মালতী বলল, আমরা মোহিতবাবুকে দেখতে পারতাম না, ওর দিকে পক্ষপাত করত সুরেনবাবু। তখন ছোট ছিলাম, বড়দের মনের ভাব অন্যরকম ছিল, তারাও দেখতে পারত না। মোহিতবাবু আর তার স্ত্রীকে নিয়ে আলাপ করত, ঢলানি কথাটা আমি তখনই শিখে ফেলেছিলাম। আমার এখন মনে হয় মোহিতবাবুর ওটা স্ত্রী ছিল না, পল্লীর কাছে এসে পড়েছিল তারা। বিমি বলল, এরপর থেকে রেশন আনার দিনে ডাক দিও, কাজটাও হয়ে যাবে, বেড়ানোও হবে। মালতী বলল, পুরুষদের একটু সাহায্যও হয়, কিন্তু মজা দেখো, সেই 43-এ শুরু হয়েছে রেশন, কত কি হয়ে গেল। যুদ্ধ ছিল, তা মিটল, দেশ ছিল 2 ভাগ হলো, পরাধীন থেকে স্বাধীন। মানুষ নাকি এখন উপগ্রহ তৈরি করছে, আমরা সেই থলি নিয়েই দাঁড়িয়ে থাকলাম। এ তোমার রাজনীতি। মালতী তার বাড়ির দিকে চলে গেল। এবার বিমি তার সংসারের কাজকর্ম করবে, ভুবনবাবুর ঘর গোছাবে আজ। ভুবনবাবু আসবার আগেই কাজটা সেরে নিতে হলে খুব তাড়াতাড়ি হাত চালাতে হবে, চিন্তা ভাবনার সময় পাওয়া যাবে না।
কিন্তু ঝাঁটা দিয়ে ঘরের দেওয়াল ঝাড়া শেষ করে ভুবনবাবুর টেবিলে হাত দিয়ে বিমির মনে পড়ল মোহিতবাবুর কথা। ওই ক্যাম্প একটা স্মৃতির ঝাঁপিও বটে। তার পাশে কখনো কখনো তুমি উদাস হয়ে বসে থাকো, অন্য কখনো ঝাঁপিটার ভিতরটা তোমাকে আকৃষ্ট করতে থাকে। ভদ্রলোক একসময় খুব সুপুরুষ ছিল মোহিতবাবু, কিন্তু মালতীর ভাষায় ৪৯ থেকে ৫৯ ক্যাম্পে বাস করে এখন তাকে বিবর্ণ হলুদ দেখায়। বউটি রূপবতী ছিল। শেষ যখন লতাকে দেখেছে বিমি, তখনও তাকে রূপবতী মনে হতো। বিমলার তাঁবুর ৩খানা তাঁবু পরে ওদের তাঁবু ছিল। ওদের তাঁবুর বৈশিষ্ট্য ছিল, যেমন তাঁবুর একদিক চৌকোনা করে কেটে একটা জানালা করেছিল, আর তাঁবুর ভিতরে ১ হাত উঁচু একটা চৌকি পেতে তার উপরে বিছানা করত। তাঁবুর অন্যদিকে টিপয়ের মতো একটা ছোট টেবিল পেতে আয়না, চিরুনি, টুকিটাকি গুছিয়ে রাখত। ওদের তাঁবুতে ওরা বোধহয় ধূপও দিত, কিন্তু ক্যাম্পের লোকেরা যে ওদের দেখতে পারত না। ক্যাম্পে আসবার ১ সপ্তাহের মধ্যেই বুঝতে পেরেছিল বিমলা। সন্ধ্যার দিকে অকস্মাৎ কোনো তাঁবু থেকে কয়েকজন স্ত্রী পুরুষ একসঙ্গে বেরিয়ে পড়ে কুৎসিত ভাষায় কাকে গাল দিতে শুরু করল। বিশেষণগুলি শুনে বোঝা যায় উদ্দিষ্ট ব্যক্তি স্ত্রীলোক। নিজের তাঁবুতে বসে বিমলা তখন ভাবছিল, এর চাইতে মরণচাঁদের তাঁবুর কাছাকাছি তার তাঁবুটা হলেই ভালো ছিল। ক্যাম্পের কর্তা তাকে দয়া করে এদিকে আশ্রয় না দিলেই ভালো করত। দয়াই বলতে হয় অজয়ের। পরে একদিন সে বলেছিল, আপনাকে দেখেই বুঝতে পেরেছিলাম মরণচাঁদ এবং আপনি এক দলের হলেও এক শ্রেণীর নয়। আইনে না থাকলেও ক্যাম্পে যখন ২টো পাড়া তৈরি হয়েছে, তখন আপনি এ পাড়াতেই থাকুন। তিরস্কারের উদ্দিষ্ট ব্যক্তিটিকে চিনতে দেরি হলো না। কলঙ্কের দিক দিয়েই তারা প্রাধান্য পেয়েছিল। তা না হলেও তারা দৃষ্টি আকর্ষণ করত। রূপ ও বেশভূষা নয় শুধু, তারা স্বামী স্ত্রীতে কথাবার্তায় এমন একটা সুমার্জিত পরিবেশের কথা মনে করিয়ে দিত যে তাদের অগ্রাহ্য করা যেত না। কিংবা কলঙ্ক ও সুমার্জিত পরিবেশ, এই দুয়ে মিলেই তাদের দৃষ্টি আকর্ষণ করার শক্তি। এক রাত্রির প্রথম প্রহরে আবার কলহ শুরু হলো। বিমলার পাশের তাঁবুর গুহগিন্নি সেই কলহের মধ্যে বিমলাকে হাত ধরে টেনে নিয়ে গিয়েছিল। এসো না, এসো, দেখো সে। মোহিতবাবুর তাঁবুর দরজা ফেলে দেওয়া ছিল, নিজের হাতে তুলল তা গুহগিন্নি। তাঁবুর মধ্যে বিছানায় শুয়ে একটা মৃদু আলোকে টেবিল ল্যাম্পে বই পড়ছে মোহিতবাবু, আর লতা তার ছোট টেবিলটার সামনে দাঁড়িয়ে একটা মাত্র মোমের আলোয় যেন বেরিয়ে এসে পোশাক ছাড়ছে। গুহগিন্নি ফেটে পড়ল, মাফলারটা কোথায় পেলে? মাফলার? ও হ্যাঁ, মাফলার। লতা নিজের গলায় হাত রাখলে। সেখানে একটা চকচকে নতুন মাফলার জড়ানো। বিমলা পিছিয়ে যাবে কিনা বুঝতে না পেরে গুহগিন্নির পিছনে আত্মগোপন করে রইল। কোথায় পেলে তাই বলো না, তোমার ওটা? গুহগিন্নি ফুঁসে উঠল। আমার গলায় রয়েছে, দেখছেন? তা দেখছি। এতক্ষণ কোথায় ছিলে তাও দেখেছি। বিকেল থেকে এই রাত ৮টা পর্যন্ত শূন্য মাঠে তোমাদের পায়চারি করা শেষ হতে আর চায় না। কি বলছেন যাতা? যাতা? ক্যাম্প শুদ্ধ লোক দেখেনি ও মাফলার তোমার? আমার নয়, ১০০ বার নয়। কালকের ডাকে এসেছে, ওর দিদি পাঠিয়েছে নিজের হাতে বুনে। খোকার মাফলার। বাগিয়ে নাওনি খোকার কাছ থেকে? ছেলেটার মাথা চিবৌনি সারা সন্ধ্যা? শেকল দিয়ে ছেলেকে সামলালে পারেন, এখনো খোকা নাকি? ছেলেকে আটকে রাখবো? বেহায়া মেয়ে মানুষ। দপ করে চোখ জ্বলে উঠল লতার। সে বলল দাঁতে দাঁত চেপে, গাল দেবেন না বলছি। দেব না? ১০০ বার দেব। রাগের দমকে গুহগিন্নি হাঁপাতে লাগলো। লতা মাফলারটা গলা থেকে খুলে হাতে নিয়েছিল, গুহগিন্নির দিকে ছুঁড়ে দিল। পৌঁছল না সেটা।
তখন পা দিয়ে ফেলে দিল দরজার দিকে গুহগিন্নির প্রায় গায়ের উপরে। নিয়ে গিয়ে পড়িয়ে দেবেন ছেলেকে, পৌরুষ বাড়বে তার। গুহগিন্নি দ্বিধা করল, কিন্তু মাফলারটা কুড়িয়ে নিতে পারল না। ওদের তাঁবুর পাশ দিয়ে চলে আসতে আসতে বিমলা শুনতে পেয়েছিল। অত রাগের মাথায় গুহগিন্নি বোধহয় শুনতে পায়নি। মোহিত বলছিল, অনেক দূরের যেন কণ্ঠস্বর। লতু, কাঁদছ নাকি? না, ও আমার দরকার। কে বলল তোমাকে? লতা সাড়া দিল না। বিমলা নিজের তাঁবুতে ফিরে হতবাক হয়ে অনেকক্ষণ বসে রইল। কিন্তু পরদিন সন্ধ্যায় ক্যাম্পের ২ নম্বর কলে জল আনতে গিয়ে লতার সঙ্গে তার দেখা হয়ে গিয়েছিল। বিকেল থেকে কয়েকবার চেষ্টা করে ভিড়ের জন্য পারেনি এগোতে। ভিড়টা নেই এখন। সন্ধ্যার অস্পষ্টতায় দূর থেকেই বোঝা যায় লোক দাঁড়িয়ে আছে, কিন্তু চেনা যায় না। ২ জন লোক ছিল কলতলায়। পুরুষটি কল চালাচ্ছে আর মেয়েটি বালতি করে জল ধরে গা মুছে কাপড় ধুচ্ছে। বিমলা কলের কাছাকাছি যেতে হঠাৎ পুরুষটি সরে গেল। বিমলা দেখতে পেল কলতলায় লতা। গায়ের কাপড় চিপে এক বালতি জল নিয়ে লতা সরে দাঁড়ালো কল থেকে। বিমলাকে দেখে সে বলল, নতুন এসেছেন বুঝি? কালকে কি আপনিই ছিলেন গুহগিন্নির পেছনে? বিমলা হ্যাঁ কিংবা না বলা উচিত এই ভাবতে লাগলো, কিন্তু লতার কণ্ঠস্বর তার ভারী ভালো লেগেছিল। তার চাইতেও ভালো বোধ হয় তার উচ্চারণ। চলে যাবার জন্য ২-১ পা এগিয়ে হঠাৎ লতা থামল। মুখ ঘুরিয়ে মৃদু হেসে বলল, কলতলায় পুরুষটিকে চিনেছেন? গুহগিন্নির স্বামী, গুহমশাই। সেদিন কি মনে হয়েছিল বিমলার আজ তা মনে নেই, কিন্তু এ কথা সত্য, লতাকে সে কখনো ভুলতে পারবে না। আর মোহিতবাবু? মানুষ কোথায়, নামে দেখো। এ বলার সাহস তখন বিমলার ছিল না। এখনো তখন সে ভাবত, তা সত্ত্বেও মোহিতকে কি লতা ভালোবাসে? মনে মনে সে একটা গল্প তৈরি করেছিল। মোহিতবাবু যেন খুব বড় ঘরের কোনো ছেলে। লতাকে ভালোবেসে সে হয়তো বাপ মার রোষে পড়েছে, হয়তো বা সহায় সম্পত্তি থেকেও বঞ্চিত। তাই লতা তার সুখের উপকরণ সংগ্রহ করার জন্য কারো বা মাথা চিবিয়ে খায়। তা হলেও মোহিতবাবুর অমন মেজাজি চালে শুয়ে শুয়ে বই পড়ারই কি সার্থকতা? বই পড়তো বটে সে। লাইব্রেরিটা স্থাপনের মূলে মোহিতবাবু ছিল। শ্রীকান্তর কথাও বলেছে সৌদামণি। তাদের লাইনেই 2খানা তাঁবুর পড়ে থাকত তখন শ্রীকান্ত আর তার স্ত্রী বিন্দা। কেই বা কার খোঁজ রাখে? যদি খোঁজ করার মতো ব্যাপার না ঘটে। সময়টা দুপুর। সব তাঁবুতেই তখন আহারের সময়। রান্না শেষ করে বিমলা জিরিয়ে নিচ্ছিল। হঠাৎ হাঁকাহাঁকি মারপিটের মতো কিছু শোনা গেল। তাঁবুর দরজায় দাঁড়িয়ে দেখতে পেল গোলমালটা মরণচাঁদের তাঁবুর দিক থেকেই আসছে। মরণচাঁদ সহজে রাগ করে না, কিন্তু রাগ করলে থামতে জানে না। কিন্তু তাকে শান্ত করার জন্য এগোনো দুঃসাধ্য। সবগুলি তাঁবু থেকে পুরুষরা হৈ হৈ করে ছুটছে। আর মরণচাঁদের তাঁবুর কাছে গিয়ে বিমি দেখতে পেল নিজের তাঁবুর দরজায় বসে মরণচাঁদ নির্বিকার মুখে হুঁকো টানছে। সুখ দুঃখের ঝড় জলের বিপদ বিড়ম্বনার সাথী হুঁকো। সন্ধ্যাবেলায় মরণচাঁদ এসে বলল, মা ঠাকুরুন, বসতে আসলাম। বসো সে। দুপুরে গোলমাল হলো। বিন্দার স্বামী আসছিল, তাতে কি হলো? শ্রীকান্ত না, আর একজন। সে কি? বলো কি? শুধু বিমলাই বা কেন? কে বিস্মিত হয়নি? নাকে নোলক পড়া দেখতে এক্কেবারে ছেলে মানুষ সেই বিন্দার এত কথা। পরে সারা ক্যাম্পেই গল্পটা ছড়িয়ে পড়েছিল। কৃষকের মেয়ে বিন্দা, সমান ঘরেই বিয়ে হয়েছিল তার, শুধু শ্রীকান্ত বয়সের দিকে একটু বেমানান। স্বগ্রামের এক যুবক অগ্নিকুমার, নমশূদ্র সম্প্রদায়ের। সেই দিক দিয়ে শ্রীকান্তদের সদ্গোপ শ্রেণীর বাইরে। অগ্নিকুমার কলকাতায় চাকরি করে। কি থেকে কি হয়ে গেল। 2 বছর পরে হঠাৎ আবার বিন্দাকে পেল শ্রীকান্ত। কাশিরোগ হয়েছে তখন বিন্দার।
গ্রামের রেল স্টেশনে নেমে সে আর চলতে পারছিল না। শ্রীকান্ত তাকে ঘরে রাখতে চেষ্টা করল, কিন্তু তার সম্প্রদায় বলল হাসপাতালে যাক কিংবা ভাগাড়ে, নমশূদ্রর উচ্ছিষ্ট না। কাশি সারল বিন্দার, হয়তো সে সংসারে মন দিত, কিন্তু গায়ে তার দাগ পড়ে গিয়েছিল যেন। পচে গিয়ে মাছি আকর্ষণ করছে, দুশ্চরিত্র লোকেরা উৎপাত শুরু করল। একদিন ভেসে পড়ল শ্রীকান্ত বিন্দাকে নিয়ে। কিন্তু সেদিন এসব জানা ছিল না। আর অগ্নিকুমার এসে দাবি জানায়নি শুধু, ম্যারেজ রেজিস্টারের একখানা কাগজ সে মেলে ধরেছিল। পক্ষান্তরে শ্রীকান্ত, তার বিয়ের সাক্ষী যারা, কুষ্টিয়ার সে লোকেরা কোথায় কে জানে, কিছুই সে বলতে পারছিল না। এমনকি বিন্দার ইতিহাসও নয়। কেউ কি বলতে পারে সকলের সামনে স্ত্রীর দুর্বলতার কথা? তখন অজয়বাবু এসেছিল। সব সময় না হলেও কখনো কখনো সে দেবতার মতোই অবতীর্ণ হতো মঞ্চে। অজয়বাবু অগ্নিকুমারকে ফিরিয়ে দিয়েছিল, কারণ অগ্নিকুমারের মুখ থেকে তখনও নাকি মদের গন্ধ পাওয়া যাচ্ছিল। আর বিন্দাকে হুকুম করেছিল শ্রীকান্তর তাঁবু থেকে বেরিয়ে যেতে। সত্যই বিন্দা একটা পৃথক তাঁবু পেয়েছিল, পুরনোই, ছোট তাঁবুগুলোর চাইতেও ছোট। শ্রীকান্তর তাঁবুর অদূরে কিন্তু পৃথক। সেই শ্রীকান্তদের ছেলে হয়েছে। দুটি ছবি পাশাপাশি বিরাজ করতে লাগলো বিমলার মনে। মোহিতবাবু এবং লতার ছাড়াছাড়ি হয়ে গেছে, পক্ষান্তরে শ্রীকান্ত এবং বিন্দা আরও ঘনিষ্ঠ হয়েছে। এ যেন কারো কুল হারানো, অন্য কারো তখন কুল পাওয়া, তাই কি? শ্রীকান্ত অত লম্বা বলে তাকে রোগা দেখায়, মাথার চুলগুলি প্রায়ই পাকা বলে বুড়ো দেখায়। ঠিক কোথায় দলে এসে ভিড়েছিল তা মনে পড়ে না। হলুদমোহন ক্যাম্পে মরণচাঁদের দল যখন পৌঁছালো, সে দলে শ্রীকান্ত এবং বিন্দাও ছিল। একটা প্রমাণ মনে পড়ছে, হলুদমোহন ক্যাম্পে পৌঁছানোর শেষ 2 মাইল পথ যারা অসুস্থ বিমলাকে বহন করেছিল, তাদের মধ্যে মরণচাঁদের সঙ্গে শ্রীকান্তও ছিল। শ্রীকান্ত আর মরণচাঁদ, বিশেষ করে মরণচাঁদ, দেখা হয়েছিল বনগাঁ রেলওয়ে স্টেশনে। কপোতাক্ষ পার হয়ে 3 দিন 3 রাত্রির চেষ্টায় বনগাঁ। রাতেই বেশি, রাতে গায়ের রং বোঝা যায় না, অজানা পথ। পথের কথা জিজ্ঞাসা করার সাহস ছিল না, আহার্য সংগ্রহের উপায় ছিল না। প্রথম দিন কেউ কেউ গায়ে পড়ে কথা বলতে এসেছে, দ্বিতীয় দিনে অনেকটা ধুলিমলিন হয়ে পড়েছিল সে। আর যাতে দৃষ্টি আকৃষ্ট না হয় সেই জন্য সে এক ঝোপের আড়ালে বসে শাড়ির রঙিন পাটটা ছিঁড়ে ফেলেছিল। তার ফলে পায়ে পায়ে লেগে শাড়িটা ফালা ফালা হয়ে ছিঁড়েছে, গিট দিতে হয়েছে। তৃতীয় দিনের সকালে প্রথম লোকটাই পাগলি বলেছিল। বনগাঁ রেলওয়ে স্টেশনে লোহার বেড়া ঘেঁষে অন্তত 1000 লোক, ময়লা কাপড়ের পুঁটুলি, কালি পড়া হাঁড়ি কুড়ি, দড়ি দিয়ে বাঁধা জড়ানো মলিন মাদুর কাঁথা, রুগ্ন অভুক্ত অস্নাত 1000 লোকের পুতিগন্ধ জনতা। বিমলাও মাটিতে বসে পড়েছিল, তাদের আলাপ শুনতে পাচ্ছিল সে, কিন্তু অর্থবোধ হচ্ছিল না সব সময়। একটি দাঁড়িগোঁফ কামানো স্বাস্থ্যবান পুরুষ, এক হাতে হুঁকো, অন্য হাতে ধরা কলকে, আগুনে ফুঁ দিতে দিতে পাশ থেকে সে বলেছিল, যাওয়া হবি কোনে? কলকাতা। সকলেই তো তা যায়, তা শুনি তা ভালো না। এর পরেই বোধহয় জ্বরে বেহুশ হয়ে পড়েছিল বিমলা। তখন চারিদিক অন্ধকার। চোখ চেয়ে বিমলা ভয়ে ফুঁপিয়ে উঠেছিল। আহা, হলে কি? পাশ থেকে কে বলল? অন্ধকারের প্রথম আচমকা স্পর্শে সে ফুঁপিয়ে উঠেছিল। এবার স্টেশনের মিটমিটে আলোয় সে দেখল সকালের দিকের জনতা এখন অনেকটা কমে গেছে। হলে কি? পাশের লোকটা প্রশ্ন করল আবার। উত্তর না পেয়ে কাউকে বলল, হুঁকোটা কই? কাজের সময় হুঁকো পাই না, করো কি সৌদামণি? লোকটি হুঁকো পেয়ে কলকেতে আগুন জ্বালল, তারপর হুঁকো হাতে এগিয়ে এলো। আপনি জাননি? বিমলা প্রশ্ন করল।
গেছে, অনেকেই গেছে, আমার আবার লটবহর অনেক, গাড়িতে উঠবের পারি নাই। লোকটি বলল, আমাকে ফেলে যাবেন না? আহা, তা যাইও নাই। সৌদামণি, দেখো তো গায়ে হাত দিয়ে, জ্বর নাকি? সৌদামণি উঠে এসে বিমলার গায়ে হাত রেখেছিল। জ্বর তো। তাই বলে কি এই জ্বরের রোগীর জন্যে রাতের গাড়িতেও ওঠা বন্ধ করবা নাকি? আহা, হুঁকো টানার শব্দ হতে লাগলো। মাঝরাতে ঘুম ভেঙেছিল বিমলার। সে অনুভব করল মাথার তলায় তার বালিশের মতো কিছু। সে বোধহয় মাদুরে শুয়ে আছে, গায়ের উপরে কাঁথাও বোধহয়। এই লোকটি মরণচাঁদ এখন আর কথায় কথায় আহা বলে না, ভাষার পরিবর্তন হয়েছে তার। হুঁকোটা আছে, বোধহয় বুকের জোর কমে গেছে বলে তেমন আর মজা পায় না, বারে কমে গেছে। বিমলা পরে এরকমও ভেবেছে হুঁকো হাতে উত্তাল পদ্মার হাল ধরার অভ্যাস হয়তো। দিনের গাড়িতে ওঠা হয়নি, রাতের গাড়িও চলে গিয়েছিল। ঝাড়ুদারের ঝাঁটা থেকে ছিটকে আসা পাথরের কুচি গায়ে লাগতে উঠে বসল বিমলা। শুনতে পেল মরণচাঁদ বলছে, আরে ঝাড়ুদার ভাইয়া, উধার সে কাহে নাহি ঝাড়তে পারতা। অবশ্য জ্বর ত্যাগ পর্যন্ত অপেক্ষা করা চলেনি। জ্বর কমতেই মরণচাঁদ এসে বলেছিল, মা ঠাকুরুন, আজ গা তোলা লাগবি, কলকাতায় যাবেন? দেখি তো। এখানে একটু হাসি পেয়ে যায় বিমলার। আলাপটা সে শুনে ফেলেছিল। মা ঠাকুরন যখন কইছে মনে মনে গর্ভধারিণী মানছি, তা তোমাক কলাম সৌদামণি। আমি কি তাই কইছি? কও নাই, কবের পারো, মনে হতে পারে তোমার। তা কব কেন, যদি মনেই হয় তুমি অন্য মানুষ ধরছ, ডুবে মরবো না গাঙে? গাং তুমি কোনে পাবা সৌদামণি সোনা? এ দেশে কি ডুবে মরার গাং আছে? দাম্পত্য আলাপ। কলকাতায় যাওয়া হয়নি। মরণচাঁদের দলের একজন হয়েই তার দিন কেটেছে হলুদমোহন ক্যাম্পে পৌঁছানোর আগে পর্যন্ত। মরণচাঁদ একটা যুক্তি দিতে পারে না যাওয়ার। কলকাতায় পৌঁছানোর আগেই এক স্টেশনে গাঁয়ের লোকের সঙ্গে দেখা হয়েছিল তার। মোদ্দা খবর কি? স্টেশনে কি করো? তুমি না কলকাতায়? নামের কেতাই সার, মানুষ নাই, মতি বলল। কি কও বুঝি না। নামো, বুঝায় কই, গাড়ি ছাড়ি দিবে। খালি গাড়ি যাক, যায়ও কি নরক। নামো নামো। সব সমেত ৫-৭ জন মানুষ, তাদের মধ্যে বিমলাও ছিল। হুড়মুড় করে লটবহর নিয়ে অন্য যাত্রীদের গালাগালি ধাক্কাধাক্কির মধ্যে নেমে পড়ল। তারপর মোদ্দা, শিয়ালদহর স্টেশনে ৩ মাস। স্টেশনে? বেশ তো, তারপর? এমনি তো গন্ধে গা গুটায়, মানুষ পচা ধরছে। হুকাটা কই সৌদামণি? তার বাদে? মায়ের দয়া লাগছে, স্টেশনে লোক মরতেছে, লোকের গায়ে সাদা গুঁড়া ছিটায় দিতেছে। বাবা, খুব বেঁচে গেছে এই রকম ভাব দেখিয়ে মরণচাঁদ লটবহরগুলি স্টেশনের বেড়ার দিকে সরিয়ে সরিয়ে রাখতে লাগলো। একবার তার মধ্যেই খোঁজ করেছিল, মা ঠাকুরন আছে না গেছে? নিজে সে কেন কলকাতায় গেল না? কলকাতায় যাওয়ার গতিবেগ সঞ্চিত ছিল যে হাউইয়ের সব বারুদ পুড়ে যাওয়ার মতো অবস্থাই কি হয়েছিল তার? বাস্তুহারাদের মধ্যেও চমকপ্রদ বাস্তুহারা সে। শোবার মাদুরটাও নেই, পরনের খানা ছাড়া দ্বিতীয় বস্ত্র নেই। মরণচাঁদের দলের যে কেউ সম্বলের দিক দিয়ে তার চাইতে ধনী। মনে হয়েছিল তার বারবার, সে আর মানুষ নেই। ভৈরবের ঘটনার পর সেই কুকুরদের কামড়ে সে এখন কুকুর। একটি নারীর প্রেত প্রতিহিংসা নেবার মনোভাবই যার একমাত্র উচ্চাকাঙ্ক্ষা হতে পারে। কি হবে আর কলকাতায় গিয়ে? বলা যাবে কোনো বন্ধুকে সারা জীবন তারপর কৃপাদৃষ্টির ছোবল খেয়ে বেড়াতে হবে না, কিন্তু এসব যুক্তি বোধহয় পরে সংগ্রহ করা।
তখন বোধহয় নিচের দিকে টান লেগেছিল। নিচের গড়ানি দিকটাকে সামঞ্জস্যপূর্ণ বলে বোধ হয়েছিল। এই একটি সিদ্ধান্তে পৌঁছতে কি দুঃসহ বেদনাই তাকে অনুভব করতে হয়েছিল তখন। প্রায় 1 বছর লেগেছিল পথে পথে ঘুরে অবশেষে হলুদমোহন ক্যাম্পে পৌঁছতে। সে সময় একদিন মরণচাঁদ বলেছিল শ্রীকান্তকে, বুঝলা কান্ত, আমার জ্যাঠা মাঠ চষতে যায়, এক ঠাকুর পাছিল, তার একখানা পা ভাঙা। গায়ের লোকে কয় ও পূজা হয় না, জ্যাঠা বলে এক পা আছে তার, ধুলাতেই তরাবি। বুঝলা না কান্ত? সেবার কলকাতা থেকে এক বাবু আসলো। জ্যাঠার তখন অভাব, ধান ওঠার দেরি আছে। ঠাকুর দেখে বাবু কয় কিনবো, দাম নিষ্পত্তি হলে ন্যায্য 101। জ্যাঠা কি দাম জানতো? তা না, বুঝতো গাহাক কি দূর যাবি, বুঝলা না? তা আমারও এক মা ঠাকুরন কুড়ায় পাওয়া হয়েছে, হুঁকাটা কই? সৌদামণি আয়। সৌদামণি হুঁকো এগিয়ে দেয় না, কারণ সেটা মরণচাঁদের হাতেই ছিল, বরং কথা এগিয়ে দিল। বলল সে, তুমিও কি মা ঠাকুরন বেচবা? থামো, মেয়ে মানুষের বুদ্ধি। তারপর আশ্চর্য রকম স্থির হয়ে ভাবল মরণচাঁদ। বলল, তা যদি তেমন গাহাক পাই, কোন কালে জ্যাঠা যদি গাহাক চিনে থাকে, আমিও চিনব, না হয় 1 টাকার ফুল দিব। সেদিন মরণচাঁদের মন ভালো ছিল। হিরণ ভিক্ষা করতে বেরিয়ে খবর এনেছিল, আর বিমলা নিজেই তার সমর্থন করেছিল, সেও দেখে এসেছে। একটা জবরদখল কলোনির পিছনে জঙ্গল আড়াল বিস্তৃত একটা ডোবা। জঙ্গল কাটিয়ে নিলে ডোবাটার 3 দিকে বসা যায়, কারণ চতুর্থ দিকে রেলের লাইন ছাড়িয়েও খানিকটা জমি সেখানে রেলের খাতিরেই ছেড়ে দিতে হবে। জঙ্গল কাটলে বাসাও বানানো যাবে জবরদখল কলোনির ধার ঘেঁষে। কলোনির বস্তি সামিল হয়েই বসা যেতে পারবে, কিন্তু রেল লাইনের এপারে। পথে আস্তে আস্তে হিরণ বলেছিল, গাঁ উদিকে, তুলে দিতে আসে উদিকে চোট পড়বে, আমরা একেবারে পিছনে, ওরা ওঠে আমরাও ঝাঁক বাঁধব, না ওঠে আমাদেরও কেউ তুলবে না ডোবা থেকে। ডোবা আর জঙ্গল, আরে সেই জন্যেই পড়ে আছে, না হলে এতদিন অন্য কেউ বসতো না। এখন শীতকাল, ডোবায় জল যদি থাকে লোকসানের নয়, লাভের। বর্ষায় সে তখন দেখা যাবে। ডোবার ভিতরে তো বসছি না, কিনারে জল উঠতে কিছু দেরি হবে, আর কয় মাসই বা বর্ষা, বিকেলের পর সন্ধ্যা পর্যন্ত। এসব নিয়ে আলাপ হয়ে গেছে মরণচাঁদের দলে। কাল সকালে সকলে মিলে জঙ্গল কাটবে, মেয়েরা বেড়া বাঁধবে জঙ্গল কুড়িয়ে, ছেলেরাও সাহায্য করবে। আর মা ঠাকুরুন, তারও কাজ আছে, সকলের জন্য রান্না করবে, বেলা ডুবলে সারা দিন মানের একবার খাওয়া। যাদের ছেলে পুলে কাঁদবে তারা যেন চিড়ে মুড়ি জোগাড় করে রাখে। ঘর তুলে ঘরে বসে তবে হাঁপ ছাড়া, ঘর না উঠলে রাতে ঘুমানো নাই। হুকুমগুলো মরণচাঁদের মুখ দিয়ে বেরোলো, কিন্তু হুকুম নয়, যেন সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাব। তখনও প্রায় রাতই আছে। ডোবার ধারে গিয়ে পৌঁছেছিল মরণচাঁদের দল, হাতে দা কাটারি, হেসো। সে জঙ্গলে সবচাইতে বড় গাছ খেজুর আর বাবলা, তার চারিদিকে ঘেঁটু, তাও প্রায় কোমর সমান। ঘেঁটুর ডালপালায় বেড়া হবে। হিরণ বলল, আর বাবলা কেউ যেন না কাটে, সেই দেখে শুনে কাটবে। 5টি পরিবারের 6টি ঘর উঠবে, 6 নম্বর মা ঠাকুরুনের, যদিও সে মরণচাঁদের পরিবারই একজন। খেজুরের পাতায় ছাউনি হবে, বলল একজন। হিরণ বলল, চায়ে দেখো, ঘেঁটুর পরেই কাঁসা, আর ও কি হোগলার মতো দেখায়, বড় ঘর হবে না। 4 হাত খাড়াই, 8 হাত বাই 6 হাত, দোচালা না 1 চালা,
বড়রা ঘেটুর জঙ্গল কাটা শেষ করে হিরণের খবরদারিতে বড় বাবলার ডাল, ছোট বাবলা গাছ সমেত কাটছে ঘরের খোঁটা তীর বর্গার জন্য। মেয়েরা বাবলার ডাল মাটিতে বিছিয়ে বেড়া বাঁধবার জোগাড় করছে। সন্ধ্যায় 4খানা ঘর শেষ হলো। সবুজ রং হলো ঘরের, উপকরণের রং। 4খানা ঘরে 5টি পরিবার আশ্রয় নিল। হিরণ বলেছিল, বাঁশ থাকলে 6খানাই উঠত। আঁকা বাঁকা বাবলার ডালে কি চৌরস কিছু হয়? কিন্তু খবরদার, বাঁধন দড়ি হোগলার, কাল যদি রশি কিনে বাঁধা ছাঁদা না করো, এক বাতাসেই মাটি সই। তারপর দিন আর 2খানা ঘর উঠল। ঘর উঠল, থাকবে, খাবে কি? ভিক্ষা? কদিন ভিক্ষা পাবে? সব লোক যখন চিনে ফেলবে তখন। ওরা তো বসেছে আমাদের আগে, ওরা কি করে? জেনে নিতে হবে অনুনয় বিনয় করে। ওরা না উঠবে বলেই তো তোমরা বসছো, ওরা খেলেই তোমরা খাবে। নতুন বাড়ি তুলে চিন্তায় ঔদার্য এসেছিল। কিন্তু একদিন জমির মালিক দেখা দিল। ও পাড়ায় ঢেরা পিটে বলে গেল, আগামী বৃহস্পতিবারে উঠে যেতে হবে সব, কেউ থাকবে না। জমির মালিক কে? সে যেই হোক, শুক্রবারেও যে থাকবে সে বুঝবে। ঘোষণা নয়, শাসানি। ও পাড়ার খবর এ পাড়ায় আসার কথা নয়। কিন্তু এলো বছর 18 বয়সের একটি ছেলের মুখে। তাকে বোধহয় ও পাড়ার মুরব্বীরা নাবালক বলে প্রতিরোধের হিসাব থেকে বাদ দিয়েছিল। সে এসে বলে গেল, মিটিং হবে আজ রাতে, যেও। কিসের মিটিং? তা দরকার কি? মরণচাঁদ নিজেই যাবে, এই সুযোগে শুনে আসবে কিসে দিন চলে ও পাড়ার। মরণচাঁদ ফিরে এসেছিল খবর নিয়ে। হোঁকাটা কই? সৌদামণি। খবর কি? খবর না কই? কলকাতায় যেতে হবি কেন? কেন কি? ভাবো বুঝিন, জমি সব ভগবানের, উঠিয়ে দিবি? সৌদামণি ভয়ার্ত বড় বড় চোখ মেলে চেয়েছিল। অন্যায্য। কে কথাটা বলল? অনেকেরই মনে আছে, কিন্তু বলল কে? এদিক ওদিক চেয়ে সকলেই বুঝতে পারল কথাটা বলেছে মরণচাঁদের ছোট ভাই একরত্তি সুবাস। বলে মরণচাঁদ গুম হয়ে বসে রইল। শুক্রবারের দিন কাণ্ডটা ঘটে গেল। জমির মালিক এলো লোকজন নিয়ে, সঙ্গে পুলিশ। 2 মিনিটের হাত কাড়াকাড়ি, ধাক্কাধাক্কি, 5 মিনিটের নিষ্ক্রিয় প্রতিরোধ। সে বসতবাড়ি দেখে হিরণ বলতো, বাঁশ আর দড়ি নেই আমাদের অমন অমরাবতী কি করে হয়? সেই বাড়িগুলি পিটিয়ে ভেঙে তছনছ করে দিল। তারপর জমির মালিক চলে গেল, পুলিশও গেল। লোকগুলি ভাঙা ঘরগুলির পাশে তাদের ছিটিয়ে ছড়িয়ে যাওয়া দারিদ্র্যের মধ্যে বসে রইল সারা রাত। উনুন জ্বলল না। 2-1টা আগুন জ্বলল বোধহয় অবুঝ শিশুদের খাবারের কোনো ব্যবস্থা করার চেষ্টায়। কিন্তু সুবাস কই? ফিরে নাই। এই প্রথম বোধহয় মরণচাঁদ বিপন্ন বোধ করেও হুকোর কথা বলতে ভুলে গেল। সৌদামণি, সুবাস কই? হাঁকাহাঁকি, চেঁচামেচি। ও পাড়ার সেই লোকগুলির কাছে খবর পেল মরণচাঁদ। সুবাসকে পুলিশ ধরে নিয়ে গেছে। আর কয়েকজনকেও। মরণচাঁদ কাঁদল না, হুঁকোও খেল না। বসে থাকতে থাকতে তার বুকটা দুলে দুলে উঠছে, তাকেও নড়িয়ে দিচ্ছে। পরদিন সকালে ভোজবাজির দৃশ্য। রেল লাইনের ওপারে তাদের সামনের বসতি এক্কেবারে খালি হয়ে গেছে। একজন লোকও নড়ছে না। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তারা যেন অদৃশ্য হয়ে গেছে। ঝড়ে বড় গাছ ফেলে দেয়, ঘাস খাড়া থাকে। বাবলার সরু সরু ডালের খোঁটায় হোগলার বাঁধনে বাঁধা হিরণের স্থাপত্য খাড়া হয়ে রইল। পিছনের পাড়াই একমাত্র পাড়া। ডোবার পাড়ের 6খানা ঘরই একমাত্র ঘর সে প্রান্তরে। তারা থেকে গেল। তারা এত ছোট, কেউ তাদের নজরেই আনল না। বিমলা একদিন বলেছিল, মরণচাঁদ সুবাসের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। নিবিষ্ট হয়ে তামাক খেল মরণচাঁদ। তারপর বলল,
সে তো 3 বছর। 3 বছর? কথাটা বিমলার, কিন্তু বক্তব্য অনেকের। দারোগাকে মারছিল চেলাকাঠ দিয়ে। রক্ত বার হলে বেশি মেয়াদ হয়। সম্মুখে প্রান্তর, রেল লাইন, পিছনে ডোবার ধারে আদিম কুঁড়ে, পাতা দিয়ে ভরে তোলা টাটি, কাঠির বেড়া, শুকনো কাশ আর খেজুর পাতার ছাউনি। বর্ষা এগিয়ে আসছে। কি উপায়? ভিক্ষা? প্রান্তর চষবে? পড়ে থাকার মানে এই নয় যে জমি ভগবানকে ফিরিয়ে দেওয়া হয়েছে। 3 মাস হলো বসেছে তারা এখানে। 2 মাস হতে চলল সুবাসকে পুলিশ নিয়ে গেছে। 3 বছরের 2 মাস মাত্র গেল। ভুলটা ধরা দিল হিরণের মধ্যে। হিরণ যার হাতে ঘরের খুঁটি। অন্য সকলের মতো সেও কষ্ট স্বীকার করত। তার মতো অন্য সকলেরই যথাসর্বস্ব শেষ হয়ে এসেছিল। বসে খেলে কুবেরের ধনও শেষ হয়। তাই করার আর কিছু না পেলে সে মা লক্ষ্মীকে ডেকে নিয়ে পাশা খেলে। কিন্তু একটা দোষ ছিল হিরণের। দিনে একবার সন্ধ্যায় সে গাঁজা খেত। শহরে সেজন্য মাঝে মাঝে যেতে হতো তাকে। অনেক সময় তার বউ সঙ্গী হতো। এক সকালে মরণচাঁদ গিয়ে ডাকল, হিরণ, ছাপ বন্ধ কেন? রাতে ঘুমাও নাই? সাড়া নেই। বেড়ায় শত শত ফাঁক। একটাতে চোখ বসালো মরণচাঁদ। ঘরের মেঝেতে বিছানা মাদুর ছেড়ে এসে কেমন যেন বেঁকে চুরে শুয়ে আছে হিরণ। বউ নেই। মরণচাঁদ ঝাঁপ ঠেলেই ঘরে ঢুকেছিল। হিরণের চোখ বড় বড়, দৃষ্টিহীন, মুখের কোষে ফেনা, গা ঠান্ডা আড়ষ্ট। সকলকে ডেকে এনেছিল মরণচাঁদ। আহা, সাপে দংশেছে। শুধু বিমলাকে একপাশে ডেকে মরণচাঁদ বিবর্ণ মুখে বলল, মা ঠাকুরুন, যে রোগে মানুষ নিজেকে মেরে ফেলায় সে রোগ বড় ভয়ানক। আর কি? আর এক রোগ। হিরণের বউ? তাই তো। কোথায় সে? ঘর 6খানা পড়ে রইল, স্থপতি হিরণের মৃতদেহ। সেই সাপের ভয়ে মরণচাঁদের দল সেই রাতেই হাঁটতে শুরু করল। সৌবাস? ঠোঁট কাঁপছে, জলে চোখ ঝাপসা হচ্ছে। কিন্তু উপায় কি দলপতির? কে একজন বলেছিল, পিছনে তাকাসনি। অনেক হেঁটেছে তারা, এ ক্যাম্প থেকে ও সাময়িক ক্যাম্পে। এখানে ডলছে, ওখানে পথের মাটি কেটে। অবশেষে এই হলুদমোহন কুল পাওয়া। শ্রীকান্তর কথায় তাই মনে হয়। সন্তান এক ধরনের স্থিতির প্রমাণ বৈকি, কিন্তু খবরটা একই সঙ্গে আসে কেন? লতার কুল হারিয়ে যাওয়ার? নদীর ধারে দাঁড়িয়ে বর্ষার জল চলতে দেখেছে বিমলা। শৈবাল জাতীয় এক প্রকার উদ্ভিদকে প্রায়ই সে ভেসে যেতে দেখেছে জলের স্রোতে। ডোবার শ্যাওলা স্রোতে বাঁচে না, মাটির দিকে ঝোঁকে। বর্ষায় ডোবার নদীর খাদ একাকার হয়ে গেলে তারা ভেসে পড়ে। নদীর ধারে দাঁড়িয়ে দেখেছে শৈবালগুলি পায়ের দিকে এসে যেন মাটি কামড়ে ধরতে চায়। 2-1 মুহূর্ত পারেও তা, তারপরেই আবার স্রোতের টানে ভেসে যায়। লতা ভেসে গেল। আর তা যদি বলো হলুদমোহন ক্যাম্পটারই তো অজ্ঞাতের দিকে ভেসে যাওয়ার কথা। দণ্ডকারণ্যের জোয়ার লেগে ক্যাম্পটাই টলমল করছে। চা দেবে না? চাই তো করছি, ঘড়ির কাঁটায়। পিমি হাসল। অবাকও হলো নিজের হাতের দিকে চেয়ে। এত সব ভাবতে ভাবতে কখন যে সে উনুন ধরিয়ে চা করতে বসেছে খেয়ালই করেনি। কি করে বুঝলে আমি এসেছি? উত্তরটা কঠিন হলো বিমির পক্ষে। বলতে গেল, এ সময়ই তো রোজ আসো। কিন্তু বাইরের দিকে চোখ পড়তেই সে বুঝল অন্য দিনের চাইতে অনেক দেরিই করেছে ফিরতে ভুবনবাবু। বলল, এত দেরি যখন হয়েছে আর দেরি হবে না, এই বোধহয় ভেবেছিলাম। বেশ বললে। এই বলে ভুবনবাবু হাসল। চা নিয়ে ঘরে এসো। তোমার চা। ও ঘরে গেল বিমি। বসো। চা খেতে খেতে
কথা বলি, বলল ভুবনবাবু। বিমি বলল, দেরি হলো যে? মাস্টারিটা সেরে এলাম। টিউশনি? হ্যাঁ, সেদিন অনুমতি দিলে যে, হাতের কাছে যা পেলাম নিয়ে নিলাম। ক্লাস 10-এর ছাত্র, শুধু অঙ্ক, সপ্তাহে 5 দিন। কষ্ট হবে তো। এখন তো শরীরটা ভালোই যাচ্ছে। চা শেষ হলে বিমি উঠতে যাচ্ছিল। কোথায় যাচ্ছ? কাপ রেখে আসি। দেখি, তোমার হাত দেখি। হাত? হাত বাড়িয়ে দিল বিমলা। পকেট থেকে একজোড়া বালা বার করে পরিয়ে দিল সেই হাতে ভুবনবাবু। বিমি কোনো কথাই খুঁজে পেল না। ভুবনবাবু তখনও তার দুটি হাত ধরে আছে। নিজের 2 বাহুর আড়ালে মাথাটা নামিয়ে আনল বিমি। হঠাৎ তার 2 চোখ ভরে জলও এলো, কিন্তু কয়েক মুহূর্ত পরে হাত ছাড়িয়ে নিয়ে চোখ তুলল সে। কি দরকার ছিল এসবের ভুবনবাবু? সব কিছু কি দরকারের মাপে মাপা যায়? বলল, হাতির দাঁত, সন্দেহ আছে? কতটুকুই বা সোনার তার, কিন্তু কি সুন্দর মানালো তোমাকে। ছাত্র পড়াতে গিয়েই ধার হলো? মোটেই না। দোস্তর মতো পাওনা টাকায় পুরনো একটা ডিএ বিল আজ পেলাম। স্থিতি? এই নাকি স্থিতি? কারো কারো মুখে শুনেছে বিমি। মুখে নয়, এক আধুনিকার রংচঙে ভাষায় লেখা খবরের কাগজের রবিবারই প্রবন্ধেও যেন পড়েছে। বলই হচ্ছে স্ত্রীলোকের শৃঙ্খল, যা গৃহ আর স্ত্রী একত্র রাখে। স্থিতির জন্য তার প্রতীক হিসাবে আজ তা পৌঁছে গেল তার হাতে। পরিক্রমার শেষ, সেই পুরনো কথা, আর এত সস্তা প্রতীক।